ইতিমধ্যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় আমরা কিন্তু একটা প্ল্যান করেছি। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 209 নম্বর নির্বাচনী এলাকা এবং রাজবাড়ী 1 আসন এবং সেই সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্বাগতম আপনাকে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন। আমরা যদি আপনার আসনের মানুষের সম্পর্কে জানতে চাই, আপনার আসনের মানুষ কেমন আছে? অ্যাকচুয়ালি আমরা তো একটা দীর্ঘ সংগ্রাম করে আসছি। দীর্ঘদিনের নানা সমস্যা, সংকট যে একেবারে হঠাৎ করেই চলে গেছে তা কিন্তু না। আমাদের এলাকাটা এমনিতেই একটু পিছিয়ে পড়া এলাকা। নানা কারণে আমাদের এলাকার আর্থসামাজিক ব্যবস্থা খুব বেশি উন্নত নয়। তো সেই দিক থেকেই গত বছরগুলোতে বা বিগত সময়গুলোতে যেরকম ডেভেলপমেন্ট হওয়ার উচিত ছিল বা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ম্যানেজমেন্টটা ভালো হওয়ার উচিত ছিল, সেরকম তো হয়নি প্র্যাকটিক্যালি। যেমন ধরুন যে রাস্তাঘাটের অপ্রতুলতা তো আছেই, আপনার স্বাস্থ্য সেবার খুবই বেহাল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক সংকট সমস্যা আছে, আইন শৃঙ্খলার নানা ধরনের অবনতি, এই সমস্ত কিছু কিন্তু আছে। আমাদের সরকার এসছে মাত্র আজ 4 মাস। প্রায় 4 মাস। তো সুতরাং হঠাৎ করে আমি যে আপনাকে বলবো যে না আমার এলাকার মানুষ সব ভালো আছে তা কিন্তু না। ভালো থাকাটা যদিও আপেক্ষিক, তবুও ভালোর একটা মানদণ্ড তো থাকে। সেই মানদণ্ড হচ্ছে যে ওভারঅল সোশ্যাল ম্যানেজমেন্টটা কেমন, সামাজিক ব্যবস্থাপনাটা কেমন সেটার উপরে। তবে আমরা চেষ্টা করছি যাতে আমাদের এলাকার আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। আমাদের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট, নানা ধরনের আম সহ নানা সামাজিক ব্যবস্থাপনা বলতে আমরা যা বুঝি, সব ক্ষেত্রেই একটা শান্তি, সম্প্রীতি এগুলো রক্ষা করার জন্যে আমরা কিন্তু কাজ করছি। ধন্যবাদ। আমরা এলাকার যদি একটু ভৌগোলিক অবস্থানটা জানতে চাই আপনার মুখে সরাসরি সংসদ সদস্যের আমাদের মুখে। তো রাজবাড়ী জেলাটা পদ্মা নদীর পাশে, আপনি জানেন। আ আমাদের জেলার উত্তরে পাবনা জেলা, আমাদের পশ্চিমে কুষ্টিয়া, এই পাশে মাগুরা, দক্ষিণ কোণে মাগুরা, দক্ষিণ দিকে ফরিদপুর, আর পূর্ব দিকে মানিকগঞ্জ জেলা, নদীর এপার। এখানে আমাদের এখানে পাট, ধান, রবি শস্য নানা কিছু হয়ে থাকে। কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চল আছে, চর অঞ্চল, চরের মানুষ যারা সামাজিক সুবিধা থেকে বঞ্চিত। তো সামাজিক নানা ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে তাদের সেখানে থাকতে হচ্ছে। তো সেজন্য আমরা চর ডেভেলপমেন্টের জন্য একটা বিরাট কর্মসূচি নিয়েছি। তো ভৌগোলিক দিক থেকে চর অঞ্চল এবং উঁচু অঞ্চল, সব অঞ্চল মিলে আমাদের এলাকা কৃষিপ্রধান এলাকা। এখানে নদীতে মাছের চাষ হয়। বেশ অল্প কিছু শিল্প কলকারখানা আছে, খুবই অল্প। এইভাবে আছে আমাদের এলাকাটা। একই সাথে গৌরবময় কোনো ঐতিহ্য যদি থাকে আমরা জানি যে একসময় ভারতের সঙ্গে ঢাকার, বিশেষ করে কলকাতার সঙ্গে ঢাকার যোগাযোগের গেটওয়ে ছিল কিন্তু আমাদের রাজবাড়ি, তখন গোয়ালন্দ যে ঘাটটা আমরা বলি দৌলতদিয়া ঘাট, না এটা হচ্ছে পার্ট অফ গোয়ালন্দ উপজেলা। গোয়ালন্দ উপজেলা হচ্ছে রাজবাড়ী জেলার মধ্যে একটা উপজেলা। তো গোয়ালন্দ কিন্তু গেটওয়ে ছিল এবং এখান থেকে প্রতিদিন 4-5টা করে ট্রেন কিন্তু যেত শিয়ালদা স্টেশনে, কেমন? সুতরাং
যেহেতু একমাত্র গেটওয়ে ছিল রাজবাড়ি, গোয়ালন্দ বা রাজবাড়ি, সে কারণে আমাদের ওখানে কিন্তু ঐতিহ্য বা গৌরব করার মতো অনেক বিষয় কিন্তু স্বাভাবিক কারণেই ওখানে সৃষ্টি হয়। মানুষের কোলাহলে পূর্ণ থাকতো ওই এলাকা একসময়, এবং সে কারণে ওখানে খেলাধুলা, আপনি যে সংস্কৃতি। কথাগুলো বলছেন, কত সময়, কতদিন আগের কথা বলছেন? আমরা যখন ছোট, আমরা যখন ছোট, ৭১ সালের আগে একটা যুদ্ধ হয়েছে ১৯৬৫ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধ। এটা খুব বড় ধরনের একটা যুদ্ধ হয়। ৬৫ সালের আগে কিন্তু আগ পর্যন্ত কিন্তু এই ট্রেন সার্ভিস চালু ছিল রাজবাড়ী থেকে কলকাতা, কলকাতা পর্যন্ত, গোয়ালন্দ থেকে কলকাতা পর্যন্ত। তো পাকিস্তান হবার পরেও একটা দীর্ঘ সময় কিন্তু এটা গেটওয়ে হিসেবে কাজ করেছে রাজবাড়ী। সে কারণে এখানে শিল্পের বিকাশ। এটা একটা রেলওয়ের শহর, রেলওয়ে জংশন, রেলওয়ের নানা ধরনের কার্যক্রম এখানে খুবই একটা উন্নত মানের ছিল। আর এখানে সংস্কৃতি খুবই উন্নত মানের ছিল। এখানে খেলাধুলা, সামাজিক নানা বিষয়গুলো কিন্তু এখানে খুব ভালো ছিল। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমাদের এলাকাটা একসময় সমৃদ্ধ ছিল। কিন্তু এই আন্তর্জাতিক নানা কারণে, ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের কারণে এবং রাজনৈতিক নানা মেরুকরণের কারণে, নানা ঘটনার প্রেক্ষিতে কিন্তু আমাদের এলাকাটা ক্রমাগত দুর্বল হয়েছে। তো আমাদের সেই দিক থেকে রাজবাড়ি তো ঐতিহ্যপূর্ণ জায়গা ছিলই। ছিল। আমরা আমাদের বহু একে বরেণ্য মানুষের জন্ম সেখানে। বহু বড় বড় ভারতের ওই মোহনবাগানের, আমরা ছোট যখন, হুম, হুম, হুম। তখন দেখেছি যে ভারতের বড় বড় শিল্পীরা এসে রাজবাড়িতে প্রোগ্রাম করতো। বড় বড় ভারতের মানে ফুটবল প্লেয়াররা তখন রাজবাড়ি এবং এসে সেই সময় খেলতো সেই সময়। আমরা তখন ছোট, দেখেছি তখন। তো একটা কোলাহলপূর্ণ একটা ক্রীড়া সংস্কৃতি, লেখাপড়া, শিল্প সংস্কৃতি সব দিক থেকে রাজবাড়ি ওয়াজ ভেরি রিচ। সেটা ছিল। এখন এখন বর্তমান আমি সময়ে বললাম যদি যে এই অবস্থা রাজবাড়ির, হয়েছে আপনার এখন। আসলে সবচেয়ে বড় শক্তি এবং সম্ভাবনার বিষয় নিয়ে জানতে চাই। আমরা খুব ভেবেছি, আমরা ভেবেছি আমাদের রাজবাড়ি আসলে একটা আম নানাভাবে অবহেলিত, আমি যেটা বলেছি। আমরা একটা লম্বা সময় আন্দোলন করেছিলাম পদ্মা ব্রিজের জন্যে, পদ্মা সেতুর জন্যে। পরে এই যে দীর্ঘদিন আমরা একটা বিষয় এখানে একটা গবেষণা করে আমরা একটা জিনিস বের করলাম। যেহেতু ফারাক্কা বাঁধটা দিয়ে তারা পানি আটকে রাখে, আমাদের রাজবাড়ির মানুষের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছি যে পদ্মা ব্যারেজটা আমাদের হওয়া দরকার। ব্যারেজ ফারাক্কা বাঁধের বিপরীতে একটা পদ্মা ব্যারেজ আমাদের করা দরকার। এবং এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই ব্যারেজটা যদি হয় তাহলে এটা আমার রাজবাড়িতে পাংশায় হবে। সেটা নিয়ে আমরা প্রচুর গবেষণা করেছি, সেটা নিয়ে আমরা প্রচুর লেখাপড়া করেছি, সেটা নিয়ে আমরা প্রচুর সভা সমাবেশ করেছি, প্রচুর আম, কাজ করেছি। সেই কাজ করার প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন, এবং গুরুত্বের সঙ্গে নিয়ে আপনারা জানেন যে এই গত কয়েকদিন আগে পদ্মা ব্যারেজ করার জন্য বাংলাদেশের বৃহত্তর প্রকল্প হবে সেটা, এটা তিনি একনাকে পাশ হয়েছে। বাজেটের মধ্যেও এবার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই পদ্মা ব্যারেজের কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে। পদ্মা ব্যারেজটা যদি আমাদের এলাকায় হয় তাহলে পদ্মা ব্যারেজ হলে আমাদের ওই এলাকার হারানো গৌরবটা কিন্তু আমরা ফিরে পাবো। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, সেটাও আমাদের দীর্ঘদিনের দাবি। সেটা ১৯৯৪ সাল থেকে আমরা দাবি করে আসছি। মরুমা বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তিনিও বিভিন্ন সময় এটার গুরুত্ব অনুধাবন করেছেন এবং তিনি ঘোষণাও দিয়েছেন। আমাদেরও নির্বাচনী ইশতেহারে এবং সরকার এটাও খুব সক্রিয় বিবেচনায় রেখেছেন, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা। দ্বিতীয় পদ্মা সেতুটা হবে দৌলতদিয়া এবং পাটুরিয়ায়। আমরা আশা করি পদ্মা ব্যারেজের কার্যক্রম শুরু হওয়ার পরে দ্বিতীয় পদ্মা সেতুর কাজটাও এখানে শুরু হবে। দ্বিতীয় পদ্মা সেতুর কাজও যদি শুরু হয়, একদিকে পদ্মা ব্যারেজের ফলে যেমন ওখানকার কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, আবাসন, সংস্কৃতি, শিক্ষা সমস্ত ক্ষেত্রে একটা দারুণভাবে একটা পজিটিভ প্রভাব পড়বে, এবং এটা আমাদের উত্তরবঙ্গের সঙ্গে একটা যোগাযোগ কানেক্টিভিটিও তৈরি করবে। একই সঙ্গে এদিকে যদি পদ্মা সেতুটা হয়
তাহলে পরে এটা ঢাকার সঙ্গে তার কানেক্টিভিটিটা এস্টাবলিশ করবে এবং ঢাকার সঙ্গে আমাদের রাজবাড়ির দূরত্ব তখন খুবই কম, 1 ঘন্টা 45 মিনিটের, 1 ঘন্টা বা 45 মিনিটের মধ্যে বা হবে। এইটা কি আরো ফাস্ট ট্রেন হলে পাটুরিয়া ঘাটের যে একটা ওয়াই শেপের একটা ব্রিজের কথা চলছে, হ্যাঁ, সেটাই কি এটা এটাকে? এটা পাবনার সঙ্গে একটা ওয়াই শেপের একটা বিল্ডিং এর একটা ডানা চলে যাবে পাবনার দিকে, একটা যাবে আমাদের রাজবাড়ির দিকে। এরকম বিষয়গুলো কিন্তু এখন আলোচনার মধ্যে আছে। আমরা আলোচনা করছি। আমরা আশা করি এটা টেকনিক্যাল জিনিসগুলো দেখে, বিষয়গুলোকে দেখে আমাদের এটা চূড়ান্ত করা হবে। এ দুটো প্রকল্প হলে রাজবাড়ী আমার ধারণা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য অঞ্চলে পরিণত হবে। আমাদের আরও কিছু দাবি আছে। ওখানে আমরা একটা আম আ কারিগর নির্ভর একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছি। আমরা একটা নদী বন্দর চাচ্ছি। আমরা ওখানে একটা মেডিকেল কলেজ চাচ্ছি। আমরা ওখানে আ আপনার রেলওয়ে শহর হিসাবে রেলওয়ে একটা বড় ওয়ার্কশপ করার জন্যে আমরা চেষ্টা করছি। বাংলাদেশের একটা বৃহত্তর রেলওয়ে ওয়ার্কশপ ওখানে হওয়ার জন্যে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা কিন্তু আছে। মানে সেটা ওইখানে কেন? রেলওয়ে ওয়ার্কশপটা বিকজ রাজবাড়ীতে এটা কেন? রাজবাড়িটা একটা রেলওয়ে শহর। রাজবাড়ির থেকে রেল, আর রাজবাড়ির থেকে রেলের অনেক কিছু নিয়ন্ত্রণ হয়। সেই কারণে রাজবাড়িকে আমরা একটা উল্লেখযোগ্য রেলওয়ে কর্তৃপক্ষও মনে করে আচ্ছা। যে রাজবাড়িটাকে একটা বিশেষভাবে রাজবাড়ির অঞ্চলটাকে ব্যবহার করে রেলকে একটা গতিশীল জায়গায় নিয়ে আসা দরকার। আমাদের ক্রীড়া এবং সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের খুব সক্রিয় ভাবনা আছে। যেমন ধরেন যে আমাদের ওখানে একটা কালচারাল হাব তৈরি করার কথা আমরা ভাবছি। একটা বড় ধরনের শিল্পকলা মানে কালচারাল সেন্টার বা কালচারাল হাব এটা গড়ে তোলার জন্য ইতিমধ্যেই আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। ওখানে আমাদের একটা অ্যাক্রোবেটিক সেন্টার আছে, ওটাকে ডেভেলপ করা। ওখানে আমাদের আপনার স্টেডিয়ামগুলো করা, দুটো স্টেডিয়াম করার একটা চিন্তা আমাদের আপনি আছে। কালচারাল হাবের বিষয়টা যেটা বললেন, সেটা কি আপনার আসন সেই কারণে, বা আপনি ওই না, না, না। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন একটা করছেন? দেখেন আমি তো এখন মন্ত্রী, তাই না? হুম। তা সামগ্রিকভাবে বাংলাদেশের সংস্কৃতির যে অবক্ষয় হয়েছে এই মানে বিগত সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও খুবই এই ব্যাপারে যত্নশীল। সংস্কৃতি হলো মানুষের একেবারে আত্মার মতো মনে করে না? মানুষের চিন্তা, চেতনা, মনন গঠন করার ক্ষেত্রে কালচার সংস্কৃতি হচ্ছে তার একদম প্রধান পন্থা। তো সেটার খুবই ক্ষতি হয়েছে। নানা রকমভাবে পলিটিসাইজ করার জন্যে, নানা রকমভাবে এটাকে অপব্যবহার করার কারণে সংস্কৃতিটাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে সারা দেশেই কিন্তু আমরা সংস্কৃতিটাকে উন্নত একটা জায়গায় আনার চেষ্টা করছি। আপনি দেখবেন এবারকার বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা জিনিস আসছে। ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে যে এই সংস্কৃতিকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে আমরা যাতে আমাদের সরকারের রাজস্বের সঙ্গে আমরা আ আমরা তাদের পার্টনার হতে পারি। মানে জিনিসটা এরকম যে আমরাও একটা আয়ের উৎস হতে পারি। পৃথিবীতে বিভিন্ন দেশের সংস্কৃতি তার ন্যাশনাল ইনকামের গ্রোথের অনেক বড় একটা অংশ কিন্তু সেখানে যুক্ত করে। আমাদের দেশে এর কোনো তথ্যই নাই। তা আমরা মনে করেছি যে আমরা যদি বিভিন্ন জায়গায় কালচারাল হাব করি, কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসটাকে বাড়াই এবং আমরা এটাকে আমাদের বৈষয়িক দিক থেকে বিশ্ব পরিসরে এটাকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে এটাও একটা বাংলাদেশের গ্রোথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে এটা রাজস্ব আয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আপনার আসনের মানুষ এখন এই মুহূর্তে কোন প্রত্যাশাগুলো আপনার কাছে করছেন? নির্বাচনের আগে কি ধরনের আমি প্রত্যাশা যা করছেন? বললাম আর আমাদের নির্বাচনের আগে এটা কিন্তু আমাদের লোকাল প্রতিশ্রুতি ছিল। আমাদের পার্টির পক্ষ থেকে ন্যাশনালি একটা ইশতেহার কিন্তু দেয়া হয়েছে পার্টির পক্ষ থেকে। কিন্তু স্থানীয়ভাবেও কিন্তু আমরা স্থানীয়ভাবে কি করতে চাই সে বিষয়গুলোও কিন্তু আমরা প্রত্যেকটা সভায় কিন্তু আমরা বলেছি। প্রত্যেকটা সভায়। যেমন পদ্মা ব্রিজের কথা, পদ্মা ব্যারেজের কথা, পদ্মা সেতুর কথা, বিশ্ববিদ্যালয়ের কথা, মেডিকেল কলেজের কথা, এই স্টেডিয়ামের কথা বলেছি আমরা এবং কৃষি উন্নয়নের কথা, দরিদ্র মানুষের সহযোগিতার কথা, এমনকি প্রতিবন্ধীদের উন্নয়নের কথা। বিভিন্ন ধরনের সেকশন অফ পিপল, বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ, দরিদ্র মানুষ, সাধারণ মানুষ
তাদের সকলের ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা নানা রকম কথা বলেছি। আমাদের এখন কাজ হচ্ছে যে একদিকে যেমন আমার সারা দেশে কিছু দায়িত্ব আছে, পার্টিকুলার আমার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আমি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি সেগুলোও কিন্তু আমরা কাজ করছি ট্রান্সপারেন্টলি, সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে। আমরা এখানে যাতে সমস্ত কাজগুলো ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করতে পারি এবং মানুষকে একটা শান্তি দিতে পারি, মানুষকে একটু স্বস্তি দিতে পারি, সেই কাজটা করছি। আমার বিশ্বাস যে মানুষ আমাদের উপরে আস্থা রাখে, যে আমরা যা বলেছি সেই কাজগুলো আমরা করব। আমরা সেই জায়গায় যদি একটু আপনাকে থামিয়ে যদি জানতে চাই, বেশ কয়েকদিন আগেই আপনারা ১০০তম দিন পালন করলেন। এই ১০০তম দিনে আপনার আসনের আমরা মন্ত্রণালয়ের পরে ফিরছি। আপনার আসনের মানুষের মানে দৃশ্যমান কোনো বিষয়টি আপনি বলবেন যেটি দৃশ্যমান উন্নয়ন হয়েছে? আসনের মানুষ আমরা অলরেডি তো ১৮০ দিনের একটা কর্মসূচি, আপনি জানেন যে কোনো কাজ করতে তার একটা প্রস্তুতি পর্ব থাকে। সেই প্রস্তুতি পর্বের কাজ কিন্তু আমরা মোটামুটি সম্পন্ন করেছি। যেমন ধরুন যে হাসপাতালটা কেমন হবে, তার জন্যে কিন্তু আমরা প্রস্তুতির কাজ শেষ করার পথে। যেমন বললাম যে চর অঞ্চলের কাজটা কেমন হবে, প্রস্তুতির পথে। প্রস্তুতিমূলক কাজ কিন্তু আমরা ১০০ দিনে সব সেক্টরেই, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, ইভেন যেমন ধরেন মাদক একটা সমস্যা আমাদের দেশে, সেটাও নির্মূল করার জন্যে কিন্তু আমরা নানা ধরনের কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচির প্রস্তুতিমূলক কাজগুলো আমরা সম্পন্ন করেছি। এগুলো দৃশ্যমান হবে আরেকটু পরে। আপনি এখনই যদি মনে করেন সব দেখবেন ১০০ দিনেই, কিন্তু তা হবে না। আমি মনে করি ১০০ দিন আমরা খুবই যত্নের সঙ্গে প্রতিটা সেক্টরে, সেটা কৃষির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, আ আ সব আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা পরিকল্পিতভাবে আমরা কিছু প্রোগ্রাম তৈরি করেছি। এটা আমরা শুরু করব এবং আমি খুব এবং কনফিডেন্ট যে আমরা এগুলো বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করলে আমাদের এলাকার মানুষ স্বস্তি পাবে। নিঃসন্দেহে মানুষ সেই অপেক্ষায় আছে। আপনি একজন সংসদ সদস্য এবং সংসদ সদস্য থেকে সরাসরি প্রতিমন্ত্রী। এই যাত্রাটা আপনার দায়িত্বের কোনো পরিবর্তন এনেছে কিনা বা আপনার অনুভূতিটা কি? ডেফিনিটলি আমি যখন আ আ একসময় পৌরসভার মেয়র বললেন, হ্যাঁ? মেয়র ছিলাম দীর্ঘদিন। আমার একেবারে উঠতি যৌবন বয়সে। তখন এক ধরনের অনুভূতি কাজ করেছে। তখন আমি আমার শহরটাকে খুব ভালোবাসি। ওই শহরটা নিয়ে মেতে থাকতাম। কেমন? পরে আমি যখন এমপি হয়েছি তখনই আমি আমার এলাকা নিয়ে ভেবেছি। তখনও আমি কাজ করার চেষ্টা করেছি। একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল সেটা। একটা আলাদা ধরনের অনুভূতি ছিল। এরপরে দীর্ঘ ২০ বছর তো আমাদের জীবনের আ সবচেয়ে সোনালি সময় নষ্ট হয়েছে, আপনি জানেন। এই যে দীর্ঘ ২০ বছর আমাদের উপর দিয়ে জেল, জুলুম, নানা ধরনের কষ্টকর বিষয় হয়েছে। সেই কষ্টের তো কোনো তুলনা নাই। আপনি আ এখন কততম সংসদ সদস্য? এখন আমি ২য় বার সংসদ সদস্য। দ্বিতীয়বার। তো ওই কষ্টের ভেতর দিয়ে উঠে এসে এখন আবার আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এটা যেমন একটা মানে পাওয়া, এই কষ্টের যে অর্জন, ভয়ানক কষ্টের যে অর্জন, সে পাওয়াটার একটা অনুভূতি তো আলাদা একটু থাকেই। আর এরপরে মন্ত্রী হয়েছি। মন্ত্রী হওয়ার পরে একটু অনুভূতি তো আরেক রকম। অনুভূতি তো সরে, সরে যায়, কেমন? আ এই অনুভূতির সঙ্গে, সঙ্গে সবচেয়ে বড় আমার ভেতরে যেটা ক্রিয়া করে সেটা হচ্ছে যে আমার অনেক দায়িত্ব এবং আমার কাছে হয়তো দেশের মানুষ, এলাকার মানুষ তো বটেই, বাংলাদেশের মানুষ আমি যেখানে দায়িত্বপ্রাপ্ত সে বিষয়ে অনেক কিছু আশা করে। সুতরাং আমার দায়িত্ববোধও সেখানে অনেক। আপনি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছিলেন, তখন ওই মুহূর্তে কোনো স্মৃতিচারণ আছে যে ১ম কোন বিষয়টা আপনার মাথায় বারবার নাড়া দিচ্ছিল? আমি যদিও আমি জানতাম না যে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে একটু শিল্প সংস্কৃতির মানুষ। তো যখনই দায়িত্ব পেয়েছি আমার ভালো লেগেছে যে এখানে হয়তো কাজ করা যাবে। আমাদের এইখানকার সংস্কৃতির যে শক্তি সেটা আমার কাছে মনে হয়েছে মারাত্মক।
দেখেন পাহাড়ের সংস্কৃতি 50টার উপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু আমাদের আছে। তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কালচার আছে, ভেরি কালারফুল, খুবই। আমাদের এই সমতলের সংস্কৃতি, যেমন ধরেন আমাদের এখানে যে সমস্ত কালচার আছে, এগুলোও অসাধারণ। আমার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে পৃথিবীর বেশ অনেক দেশ যাওয়ার। আমি গেলে সেখানকার সংস্কৃতি, সেখানকার সামাজিক ব্যবস্থা দেখার চেষ্টা করি। এখানে আমি বলতে পারি যে আমাদের দেশের যে সংস্কৃতি, এটাকে যদি আমরা পরিশীলিত করতে পারি, এটাকে যদি আমরা নার্সিং করে একটা জায়গায় নিতে পারি, পাহাড়ের সংস্কৃতি, সমতলের সংস্কৃতি, আমাদের গোটা বাংলাদেশের সংস্কৃতিকে যদি আমরা আহ, একটু লালন পালন করে একটু ঠিকঠাক করে নিতে পারি, এটাকে গতি দিতে পারি, এটার আমরা শক্তি দিতে পারি, এটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কালচার হবে। এবং আমরা তো নিশ্চয়ই বেস্ট কালচার আশা করব, কারণ আপনি এখন সেই দায়িত্ব পালন করছেন। আমি সেটা ভাবি যে আমাদের দেশের সংস্কৃতি তো পৃথিবীর সবচেয়ে ভালো সংস্কৃতি হতে পারে, সবচেয়ে ভালো। আমরা যদি সংক্ষেপে আপনার মন্ত্রণালয়ে আপনার দায়িত্বের সংজ্ঞাটা যদি একটু জানতে চাই, এবং সেই সাথে আপনার মন্ত্রণালয়ের কাজ সরাসরি সাধারণ মানুষের সাথে কিভাবে সম্পৃক্ত। আমি আপনাদের বলেছি যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে স্কুল কলেজ লেভেল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, তাদের মাধ্যমেই আমরা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শুরু করব। কেমন? তারপরে আপনার এখানে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলোকে মডারেট করা, এগুলোকে আরও উন্নত করা, যেটা বলছিলাম আমি, একে আকর্ষণীয় করা, যাতে মানুষ সেখানে যেতে ভালোবাসে, যেতে চায়। আপনি আপনার পরিবার নিয়ে যেতে চাইবেন এবং সেখানে আপনি একবার ঢুকলে আপনার মনে হবে, আরেকটু যদি দেখতে পারতাম। কেমন? এরকম একটা আবহ তৈরি করা হচ্ছে আমাদের কাজ। এই সাংস্কৃতিক মন্ত্রণালয়কে আরও ইফেক্টিভলি তার প্রত্যেকটা কাজ, সংস্কৃতি মানে কিন্তু গান বাজনা না, সংস্কৃতি মানে কিন্তু আমি কিভাবে চলছি, খাচ্ছি, যাচ্ছি, হাঁটছি, সার্বিক বিষয়। সমস্ত কিছু, তাই না? আমাদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোর সঙ্গে কিন্তু সংস্কৃতি জড়িত। সুতরাং ইতিমধ্যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, আমরা কিন্তু একটা প্ল্যান করেছি যাতে একটা কম্প্রিহেন্সিভ, একটা সমন্বিত পরিকল্পনা নিয়ে আমরা এখানে আমাদের সংস্কৃতিকে ডেভেলপ করতে পারি। কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজে? চ্যালেঞ্জ তো আছে এখানে। তো আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস বা কালচারাল ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা তো আছেই। যেমন ধরুন যে বাউলরা গান করে, প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু আপনার ভালো মন্দ থাকে। আমরা ভালোটা নিয়ে কাজ করতে চাই, লোকসঙ্গীতের সুস্থ ধারাকে আমরা প্রমোট করতে চাই। কিছু লোক খারাপটাকে কেন্দ্র করে খারাপ ভালো দুটোকেই বাতিল করতে চাচ্ছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবিলা করতে হবে। তো দুনিয়া বদলে গেছে এখন, এবং আধুনিক আমাদেরকেও পৃথিবী। বদলাতে হবে। আমরা মাননীয় আপনাকে প্রতিমন্ত্রী, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মন্ত্রণালয়ের এমন কোনো উদ্যোগ আছে কিনা যেটা আসলে সাধারণ মানুষ এখনো জানে না, কিন্তু দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে আমাদের দেশের জন্য? এরকম কোনো উদ্যোগ বা পরিকল্পনা আপনার আছে কিনা? আজকের আপনি মানে গত বাজেটে দেখেছেন আমি যেটা বলছিলাম যে ক্রিয়েটিভ ইকোনমি হিসাবে আমরা অনেক কর্মসূচি নিয়েছি। এটা মানুষ এখনো দৃশ্যমান নয়। এগুলো যে সব সিদ্ধান্ত নেওয়া আগের কোনো বাজেটে আপনি পাবেন না। ক্রিয়েটিভ ইকোনমির কথা আগের কোনো বাজেটে আপনি পাবেন না, যে সংস্কৃতির ক্ষেত্রে এত যত্নবান হওয়া, সংস্কৃতির ক্ষেত্রে এত মনোযোগী হওয়ার আপনি কোনো বাজেটে আপনি পাবেন না। কেমন? এইবারকার বাজেটে বারবার বারবার উল্লেখ করা হয়েছে ক্রিয়েটিভ ইকোনমির জন্য, বারবার। তার একটা বড় অংশ জুড়েই কিন্তু আমাদের কালচারাল মিনিস্ট্রি। তো সুতরাং কালচারাল মিনিস্ট্রি দেখতে পাবেন, 2-4 মাস যাক, একটু সময় দেন, ধন্যবাদ। দেখবেন। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনার অঞ্চল এবং আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আপনি কোনো কিছু জানাতে চান, সংক্ষেপে আমাদেরকে একটু জানিয়ে দিন। আমি শুধু জানাতে চাই যে আমরা সবাই ধৈর্যের সঙ্গে আমরা সামনের দিকে যেন পা ফেলতে পারি। বহুদিন পরে আমি মনে করি আমাদের অত্যন্ত তরুণ এবং খুবই দক্ষতা সম্পন্ন
মাননীয় প্রধানমন্ত্রী একজন, তিনি অনেক নতুন অভ্যাস গড়ে তোলার জন্য কিন্তু কাজ করছেন। আমাদের যে বিশৃঙ্খল জাতি হিসাবে আমাদেরকে অনেকেই বলে থাকে, এটাকে একটা ডিসিপ্লিনে আনার জন্যে এবং একটা স্বাভাবিক সহজ মানুষ হিসাবে তিনি কিন্তু অনেক কাজ করছেন। মানে এই যে দেখেন ট্রাফিকে যে প্রধানমন্ত্রী গেলে যে একটা হুলুস-থুলুস, সেটা কিন্তু নাই। সহজ জীবনের এই যে অভ্যাস এবং সময়ানুবর্তিতা, কাজের প্রতি মনোযোগিতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আসছে এবং এখানে স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে এখানে ন্যায়সঙ্গততা নিয়ে কাজ করা, সব কিছুই কিন্তু একটা নতুন একটা আঙ্গিকে আমাদের সামনে আসছে। এই সুযোগটা আমার মনে হয় আমাদের সকলেরই কাজে লাগানো উচিত। বহু দুঃখ কষ্টের বাংলাদেশ, ৭১ সালে যুদ্ধ করে বহু মানুষের ত্যাগের জীবনের বিনিময়ে আমাদের দেশ কিন্তু কখনোই স্বস্তি পাওয়ার সুযোগ হয়নি। মাঝে মাঝে একটু এসছে, কিন্তু একটা লম্বা সময় আমরা কিন্তু স্বস্তি পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি বাংলাদেশকে গড়ে তোলার একটা যে সুযোগ এসছে, আমরা সেটা যেন সকলে একসঙ্গে মিলে কাজ করি। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। দর্শক, ভিন্নমতে সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে আবারও পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।